নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র। তার বেশ কয়েকটি গল্প এবং দুটি উপন্যাস আমি আমার এই চ্যানেলটিতে পড়ে ফেলেছি। আজ পড়ে শোনাচ্ছি আরেকটি ছোট গল্প, ব্যাঘ্র চর্ম। যাহাকে বলে অজপাড়া গাঁ, মজিদপুর সেই অজপাড়া গাঁ। পায়ে চলা পথ ভিন্ন, এখনো এই গ্রামে প্রবেশের জন্য গাড়ির পথ তৈয়ারি হয় নাই। জামা গায়ে, জুতা পায়ে কোনো বিদেশি গ্রামে প্রবেশ করিলে গ্রামের পথচারী কুকুরগুলি লাঙ্গল গুটাইয়া চিৎকার করিতে করিতে দূরে পালায়। পথের উপর খেলায় নিবিষ্ট দিগম্বর বালকের দল সভয়ে সসম্ভ্রমে তাহাকে পথ ছাড়িয়া দিয়া এক পাশে দাঁড়ায়। তারপর পথিকের পিছনে পিছনে গ্রাম প্রান্ত পর্যন্ত অনুসরণ করিয়া ফিরিয়া আসে। অল্প কিছুদিন আগে এখানে একটি সরকারি ইঁদারা তৈয়ারি হইয়াছে বটে, কিন্তু সে জল এখনো পর্যন্ত লোকে খায় নাই। বলে ইঁদেরার জল লোনা, খেলে পেটে লোনা ধরবে। এমনই পাড়া গাঁ এই মজিদপুর। এই গ্রামে ইট তৈয়ারি করিতে নাই, কয়লা পোড়াইতে নাই, পান ছাড়া অপর কোনো প্রয়োজনে চুন ব্যবহার করিতে নাই, শেয়ালে ছাগল ধরিয়া লইয়া গেলেও তাড়া করিতে নাই, কারণ শেয়াল নাকি সাক্ষাৎ ভগবতী। এমনই ক্ষুদ্র গ্রামখানা অকস্মাৎ একদিন বিপুল চাঞ্চল্যে আলোড়িত হইয়া উঠিল। ঠিক যেন ঘন পল্লবে আচ্ছন্ন কোনো একটা ছোট ডোবায় আকাশ হইতে কে একটা 20 মণ ওজনের পাথর ফেলিয়া দিল। তরঙ্গের পর তরঙ্গের আঘাতে পঙ্কিল শীতল বদ্ধ জল ভয়ে বাঁধ ভাঙিয়া বাহিরে যাইতে চায়, কিন্তু পারে না। গ্রামের লোকগুলির ঠিক সেই অবস্থা। উপায় থাকিলে তাহারা হয়তো পালাইয়া যাইত। তাহাদের দোষ নাই। তরুণ এমএ পাশ করা জমিদার আসিয়াছেন, সঙ্গে রাত্রির অন্ধকারের মতো কালো দুইটা গ্রে হাউন্ড, টম ও টেবি, আর গাদা খানেক বই। জমিদার তাহাদের ভয়ের বস্তু হইলেও অপরিচিত জন নয়। তাহারা জমিদার ইতিপূর্বে দেখিয়াছে। প্রকাণ্ড বড় বড় পাকড়ি বাঁধা চাপরাশি, ফুরসি, গড়গড়া, বোতল বোতল কারণ, অকারণ গর্জন, এসবের সঙ্গে তাহাদের অপরিচয় নাই। কিন্তু গাদা খানেক বই ও কুকুর প্রিয় হেমাঙ্গ বাবুর মতো জমিদার তাহাদের সম্পূর্ণ অপরিচিত। তাহার উপর যেদিন গোমস্তা ঘোষণা করিয়া দিল যে বাবু কাহারও সহিত দেখা করিবেন না, কাহারও নজরানা লইবেন না, খাজনার কথাও বলা চলিবে না, সেদিন তাহাদের বিস্ময়ের আর অবধি রহিল না। কিন্তু বিস্ময় অপেক্ষা ভয় হইল আরো বেশি। হেমাঙ্গ বাবু শখ করিয়া মহলে বিশ্রাম লইতে আসিয়াছেন, সঙ্গে সঙ্গে কিছু পড়াশোনা করিবারও অভিপ্রায় আছে। হেমাঙ্গ বাবু কাছারির প্রাঙ্গণে পদচারণা করেন। দূর হইতে প্রজারা দাঁড়াইয়া তাহাকে দেখে। ছেলেরা আঙুল দেখাইয়া বলে, হুই দেখ বাবু। বয়স্ক ব্যক্তিরা ছেলেটার হাতখানা টানিয়া নামাইয়া দিয়া বলে, এই খবরদার। কেহ চুপি চুপি বলে, কি রকম ভাই, আমি তো কিছু বুঝতে লারছি। মোড়ল মাতব্বর যাহারা, তাহারা কেহ কেহ সাহস করিয়া যায়, কিন্তু কাছারির সীমানার বাহিরে থমকিয়া দাঁড়াইয়া দেখে লিকলিকে কালো আধার কুকুর দুইটা কোথায় আছে। যে গলার ডাক, সত্যই মানুষের ভয় হয়।
সেদিন কুকুর দুইটা কাছারির পিছনের দিকে বাঁধা ছিল, তাই সাহস করিয়া ইন্দ্রমণ্ডল কাছারিতে আসিয়া ঢুকিয়া পড়িল। হেমাঙ্গ বাবু তেল মাখছিলেন। সে হাত জোর করিয়া বলিল, আগে চরণে তেল দিয়ে দিই আমি। হেমাঙ্গ বাবু হাসিয়া বলিলেন, না থাক। ইন্দ্রমণ্ডল অবাক হইয়া গেল, তবু সে বলিল, আগে আমি আপনার তেজা। হেমাঙ্গ বাবু লোক খারাপ নন। তিনি মিষ্ট স্বরেই জিজ্ঞাসা করিলেন, কি নাম তোমার? ইন্দ্র উৎসাহিত হইয়া বলিল, আগে ইন্দ্রচন্দ্র মণ্ডল। হুজুরের মণ্ডল আমি, পুণ্যে পাত্র। বেশ বেশ, কিরকম ফসল হলো এবার? ইন্দ্র কাতর কণ্ঠে বলিল, ভগবানেই মেরে দিলে হুজুর, মানুষের আর অপরাধ কি? অকস্মাৎ পিছনের দিকে কুকুর দুইটা গম্ভীর ক্রুদ্ধ চিৎকারে স্থানটাকে ভয় সংকুল করিয়া তুলিল। কুকুরের ডাক তো নয়, যেন বাঘের ডাক। সঙ্গে সঙ্গে মানুষের কণ্ঠস্বরও পাওয়া গেল, ওরে বাপ রে, ই যে ছিঁড়ে খেয়ে ফেলবে মানুষকে। হেমাঙ্গ বাবু চাকরটাকে বলিলেন, কোন লোক দেখে চেঁচাচ্ছে, গিয়ে ঠান্ডা করতে তুই। কে আসছে, চলে আসতে বল, দাঁড়িয়ে থাকলে বেশি চিৎকার করবে। চাকরটা চলিয়া গেল। কিছুক্ষণ পরেই একজন অসাধারণ লম্বা জোয়ান আসিয়া কাছারির প্রাঙ্গণে দাঁড়াইয়া আভূমি নত হইয়া অত্যন্ত ক্ষিপ্র ভঙ্গিমায় এক সেলাম বাজাইয়া কহিল, সেলাম হুজুর। হেমাঙ্গ বাবু বিস্মিত হইয়া লোকটার দিকে চাহিয়া রহিলেন। 6 ফুট 6.5 ফুট লম্বা এক জোয়ান, তেমনি পরিপুষ্ট দেহ, মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল, চোখ দুইটি করমচার মতো রাঙা। লোকটার হাতে তাহারই দৈর্ঘ্যের অনুরূপ দীর্ঘ এক গাছা লাঠি, কপালে প্রকাণ্ড একটা কাটা দাগ। লোকটি হাসিয়া বলিল, আমাদের রুটি মেরে দিলেন হুজুর। আচ্ছা কুকুর পুষেছেন, বন থেকে বাঘ ধরে আনবে ও কুকুর, লেলিয়ে দিলে লোকের টুটি ছিঁড়ে ফেলাবে। হেমাঙ্গ বাবু বলিলেন, হ্যাঁ, ও কুকুর শিকার করবার জন্যই পোষে। লোকটি বলিল, তা পুষেছেন বেশ করেছেন, কিন্তু গোলামের মতো কুকুর ও লয়, এক লাঠিতেই গোলাম ও দুইটাকে সাবড়ে দেবে। লোকটাকে দেখিয়া কথাটা অত্যুক্তি বলিয়া মনে হয় না। হেমাঙ্গ বাবু বিস্মিত হইয়া প্রশ্ন করিলেন, কি নাম তোমার? আবার একটা সেলাম করিয়া সে বলিল, গোলামের নাম রতনহারি, হুজুরের গোলাম আমি। এ চাকলায় সকলেই আমায় চেনে। বলো না গো গোমস্তা বাবু। হেমাঙ্গ বাবু এবার মুখ ফিরাইয়া উপস্থিত ব্যক্তি কয়টির দিকে চাহিলেন। দেখিলেন গোমস্তা, ঠাকুর, ইন্দ্র মণ্ডল, লোকদি, স্থানীয় ব্যক্তি সকলেই যেন ভয়ে বিবর্ণ হইয়া গিয়াছে। হেমাঙ্গ বাবু প্রশ্ন করিলেন, লোকটি কে হে রাধাচরণ? রাধাচরণ গোমস্তা বলিল, আগে রতনহারি, এ চাকলার বড় লাঠিয়াল একজন, জমিদারের কাজকর্ম পড়লে কাজ টাজ করে। রতন বলিল, হুজুরদের কাছারিতে আমার বাঁধা বৃত্তি আছে, সব জমিদারের কাছারিতেই আছে। দাঙ্গা দখল পেজা শাসন যখন যা দরকার হয়, আমি হুজুরের গোলাম আছি। তারপর কপালের কাটা দাগটা দেখাইয়া বলিল, মুর্শিদাবাদে ফতে সিং, সেই ফতে সিং পরগনায় জমিদারদের এক দাঙ্গায় এই দেখেন, মারলে কপালে তলোয়ার দিয়ে এক কোপ, গল গল করে তাজা রক্ত, গরম কিসে রক্ত, চাল দিলে ভাত হয় হুজুর, বেরিয়ে মুখ ভেসে গেল। তবুও আমিও ছাড়ি নাই, সঙ্গে সঙ্গে তার মাথায় বসিয়ে দিলাম লাঠি, ব্যাস ডিমের খোলার মতো চুর হয়ে গেল। সেও পড়লো, আমিও পড়লাম, কিন্তু ওই লাশ পড়তেই ও তরফের সব ভাগলো, আর কখনো সে সীমানায় পা দেয় নাই।
তবে আমাকে 6 মাস বিছানায় পড়ে থাকতে হয়েছিল। ইন্দ্রমণ্ডল ধীরে ধীরে কাছারি হইতে বাহির হইয়া গেল। হেমাঙ্গবাবু বলিলেন, পুলিশ ধরলে না তোমাকে? হাসিয়া রতন বলিল, তবে আর হুজুরেরা আছেন কেন? এসা গোলমাল করে দিলেন যে পুলিশ পাত্তাই পেল না। জলের মতো টাকা খরচ করেছিলেন মালিকেরা, মামলাতেও জিতে গেলেন আমারই হুজুর। সে সীমানায় এখন বাবুদের 1000 টাকা আয় বেড়ে গিয়েছে। একটা সিগারেট ধরাইয়া হেমাঙ্গবাবু প্রশ্ন করিলেন, এখন কোথায় কাজ করো তুমি? আবার একটা সেলাম করিয়া রতন বলিল, সবারই কাজ করি আমি হুজুর, যার যখন দরকার পড়ে। তলব করলেই গোলাম হাজির হয়, বাঁধি কাজ আমি করি না কোথাও। এখন এখানে এসেছিলে কোথায়? এই হুজুরের দরবারে, হুজুরকে সেলাম দিতে। শুনলাম হুজুর এসেছেন, তাই এলাম। বকশিসের হুকুম হয়ে যাক হুজুর। ওই কুকুর দুটোকে রোজ দুধ ভাত দিচ্ছেন, আমাকেও কিছু দিতে হুকুম হোক। হেমাঙ্গবাবু গোমস্তাকে ইশারা করিলেন। গোমস্তা তাড়াতাড়ি ঘরের ভিতর হইতে একটা টাকা আনিয়া রতনের হাতে দিয়া বলিল, নাও। রতন পুনরায় অভিবাদন করিয়া বলিল, যখন দরকার হবে হুজুর, কুকুর পাঠিয়ে তলব দিবেন, গোলাম হাজির হবে। যা হুকুম করবেন তাই আমি পারি। হুজুরের যদি দুশ্মন থাকে, হুকুম দিলে সে ইশারা করিয়া বুঝাইয়া দিল তাহাকে সে খুন করিতে পারে। তারপর আবার আরম্ভ হইল, এরা সব জানেন। এ চাকলায় কাশিদাস বলে এক হারামজাদা চাষা ছিল। এ চাকলা তার ভয়ে কাঁপতো। ব্যাটার পয়সাও ছিল আর বুকের ছাতিও ছিল। আজ এর জমি কেড়ে নিত, কাল ওর পুকুর ছেঁকে মাছ ধরিয়ে নিত, ওকে ধরে খত লিখিয়ে নিত। কি বলি! শেষে চাকলার জমিদারের সঙ্গে লাগলো ঝগড়া, গোলামের ওপর ভার হলো শেষে। এই বছর 2 আগে কালী পুজোর দিন মাঠের মধ্যে কালিদাস হয়ে গেল। হাত পা মুন্ডু সব আলাদা হয়ে পড়েছিল মাঠের মধ্যে। হেমাঙ্গবাবু তাহার অবয়ব এবং সপ্রতিভ ভঙ্গিমায় প্রশংসমান দৃষ্টিতে চাহিয়াছিলেন। তিনি বলিলেন, কি কাজ করবে তুমি? আবার সেলাম করিয়া রতন বলিল, হুকুম হলেই পারি। না, সেরকম কোনো কাজ নয়। আমার কাছে চাকরি করবে তুমি? গোলামের পেটটা একটু বড় হুজুর, বলিয়া হাসিয়া রতন পেটে হাত বুলাইল। আমার ওই কুকুর দুটো পাকি 3 সের চালের ভাত খায়, সঙ্গে 2 বাটি করে দুধ। শখের বলিহারি যাই হুজুরের। হুজুর ইচ্ছে করলে আমার মতো 20টি লোক পুষতে পারেন, তা আমি বলবো কাল এসে। রতন অভিবাদন করিয়া বিদায় হইয়া গেল। গোমস্থা এবার সভয়ে বলিল, ওর মতো লোককে ঘরে ঢোকাবেন না হুজুর। পাচক ব্রাহ্মণটি আবার সাধু ভাষায় কথা বলে। সে বলিল, সাক্ষাৎ ব্যাঘ্র হুজুর। হেমাঙ্গবাবু হাসিয়া বলিলেন, বাঘও তো লোকে শখ করিয়া পোষে, দেখি না দিন কতক পুষে। পাচকটি কাতর হইয়া বলিল, কি করবেন ওকে রেখে হুজুর? হুজুরের সুনাম তো দেশময়, কোথাও তো। বাধা দিয়ে হেমাঙ্গবাবু বলিলেন, এই 2টো কুকুর পুষছি, কাউকে তো লেলিয়ে দেবার জন্য নয়। 2টো বন্দুকও আমার আছে, কিন্তু মানুষকে তো গুলি করি নে, ভয় কি, দেখি না। গোমস্তা বলিল, ও কি কাজ করবে হুজুর? বাঁধা কাজ করবার ওর দরকারই হয় না, এই সব কাজে রোজগারও করে। আর তাছাড়া যার বাড়িতে গিয়ে দাঁড়ালো, তারই ঘরে সেদিনের খোরাকটা করে নিয়ে গেল। কেউ তো না বলতে পারে না। ওকে দেখলেই লোকে ভয়ে কাঁপে, যা চায় দিয়ে বিদায় করে বাঁচে। পাচকটি বলিল, তবু দেখুন গিয়ে হতভাগ্যের চালে খড় নাই,
পত্নীর পরিধানে ছিন্ন বস্ত্র, পাপের ধন কর্পূরের মতো উড়ে যায়। সেই যে বলে সব সঞ্চিত ধন আর বন্যার জল এ কখনো থাকে না। গোমস্তার অনুমান কিন্তু সত্য হইল না। পরদিন প্রাতঃকালেই রতন আসিয়া দাঁড়াইল। সেদিন আর সে সেলাম করিল না। হেমাঙ্গবাবুর পায়ের ধুলা লইয়া বলিল, হুজুরের পায়ে আশ্রয় নিলাম আজ থেকে। দিন কয়েক পর হেমাঙ্গবাবুর বইয়ের উপর বিরক্তি ধরিয়া গেল। তিনি বন্দুক ও কুকুর দুইটাকে সঙ্গে লইয়া বাহির হইয়া পড়িলেন। বড় শিকার এখানে বিশেষ কিছু পাওয়া যায় না, তবে খরগোশ ও পাখি এখানে অজস্র। হরিয়াল, তিতির, সরাল পাখি ঝাঁক বাঁধিয়া উড়িয়া বেড়ায়। বন্দুকের শব্দও তাহাদের নিকট অপরিচিত। গোমস্তা বলিল, রতন, তুমি বাবুর সঙ্গে যাও। রতন বলিল, হুজুরের সঙ্গে চলেছে দুই বাঘ, হাতে বন্দুক। রতন আরো পাখড়ি কুড়োতে যাবে কোথা? ওই শম্ভুকে পাঠিয়ে দাও। সে বেশ মশগুল করিয়া তামাক সাজিতে বসিল। হেমাঙ্গবাবু গ্রাম পার হইয়া মাঠে একটা বনফুলের ঝোপের কাছে আসিতেই কি একটা জানোয়ার লাফ দিয়া বাহির হইয়া মাঠে ছুটিল। খরগোশ। তিনি বন্দুক তুলিয়া গুলি ছুড়িলেন। খরগোশটা একটা প্রচন্ড লাফ দিয়া উঠিয়া পড়িয়া গেল, কিন্তু পর মুহূর্তেই উঠিয়া খোঁড়াইতে খোঁড়াইতে ছুটিতে আরম্ভ করিল। তখন টম ও টেবি ছুটিয়াছে। দেখিতে দেখিতে টম আসিয়া নিরীহ জানোয়ারটার ঘাড়ের উপর ঝাঁপ দিয়া পড়িল। নিস্তব্ধ প্রাঙ্গণ করুণ চিৎকারে সকরুণ হইয়া উঠিল। হেমাঙ্গবাবুর মনে হইল কোন ছাগল ছানাকে কুকুরটা ভুল করিয়া বোধহয় আক্রমণ করিয়াছে। ঠিক এমনই চিৎকার। তিনি ছুটিয়া আসিয়া দেখিলেন ছাগল নয়, খরগোশ। খরগোশের চিৎকার কখনো তিনি শোনেন নাই। টম আরো গোটা দুই ঝাঁকি দিতেই জীবটা নীরব হইয়া গেল। মানুষের বুকের হিংস্রবৃত্তি যখন পাশবিক উল্লাসে জাগিয়া ওঠে, তখন মানুষ আর এক রকম হইয়া যায়। একবার হত্যা করিয়া কৃতকার্য হইলে আর রক্ষা নাই। হত্যার পর হত্যা করিবার জন্য মানুষ পাগল হইয়া ওঠে। প্রথমেই এমন একটি শিকার করিয়া হেমাঙ্গবাবু মাতিয়া উঠিলেন। শিকার শেষে এক বোঝা পাখি লইয়া যখন কাছারিতে ফিরিলেন, তখন বেলা গড়াইয়া অপরাহ্ন হইয়া আসিয়াছে। স্নানাহার শেষ করিয়া একখানা বই লইয়া বসিয়াছিলেন। এমন সময় গোমস্তা আসিয়া ম্লান মুখে দাঁড়াইয়া বলিল, খরগোশটার পেটে 4টে বাচ্চা ছিল। হেমাঙ্গবাবু অনেক শিকার করিয়াছেন, মরা পাখির পেটে ডিম অনেকবার পাইয়াছেন, সুতরাং এই সংবাদে তিনি বিস্মিত হইলেন না, বরং কৌতূহল পরবশ হইয়া বলিয়া উঠিলেন, তাই নাকি? কই, চলো তো দেখি কেমন। সত্যই লম্বা একটা চামড়ার থলির মধ্যে পরিপূর্ণ অবয়ব 4টি শাবক রইয়াছে, স্পষ্ট দেখা গেল। হেমাঙ্গবাবু বলিলেন, একটু অন্যায় হয়ে গেল, যাকে বাচ্চা 4টে দিয়ে দাও ওই কুকুর দুটোকে। রাত্রে আহারের সময় হেমাঙ্গবাবু দেখিলেন লোকজন সকলেই খাইতে বসিয়াছে, কেবল রতন নাই। ভ্রু কুঞ্চিত করিয়া তিনি প্রশ্ন করিলেন, রতন কই? গোমস্তা বলিল, সে খাবে না বলেছে, তার শরীর ভালো নাই। চাকরটা মৃদুস্বরে বলিল, সমস্ত সন্ধেটা সে কেঁদেছে। কেন? ওই খরগোশটার পেটের বাচ্চাগুলোকে দেখে। হেমাঙ্গবাবু অবাক হইয়া গেলেন। একটা নরঘাতী মানুষের উপর কোনো অত্যাচার করিতে এতটুকু ইতস্তত করে না, সে তুচ্ছ একটা পশুর জন্য কাঁদে। পরক্ষণেই তিনি আবার হাসিলেন। সবই অভ্যাস। যে মানুষ পশু হত্যা করে সে নরহত্যা করিতে পারে না, যে নরহত্যা করে সে পশু হত্যা দেখিয়া কাঁদে। একবার ভাবিলেন
লোকটাকে বিদায় করিয়া দেওয়াই ভালো। পরক্ষণেই মনে হইল থাক। রতন হেমাঙ্গ বাবুর কাছেই থাকিয়া গেল। সপরিবারে উঠিয়া আসিয়া সে হেমাঙ্গ বাবুর এলাকার মধ্যেই বসবাস আরম্ভ করিল। হেমাঙ্গ বাবু তাহার জন্য সব ব্যবস্থা করিয়া দিলেন। সে এখন খায় দায় আর হেমাঙ্গ বাবুর কাছারিতে আসিয়া বসিয়া থাকে। ওই কুকুর দুইটার সঙ্গে তাহার বড় সদ্ভাব। সেই এখন তাহাদের তদবির তদারকও করে। হেমাঙ্গ বাবু একটু খেয়ালি মানুষ। দুর্দান্ত জানোয়ারের উপর তার অহেতুক একটি আকর্ষণ আছে, নতুবা মানুষ তিনি খারাপ নন। জমিদার হিসাবে তাহাদের পুরুষানুক্রমিক প্রজাপালক শিষ্ট জমিদার বলিয়া খ্যাতি আছে। সুতরাং রতনকে এখনো তাহার গুণপনার পরিচয় দিতে হয় নাই। কাছারির লোকেরা কিন্তু বিরক্ত হয়। ওই এমন ধারা ভয়ঙ্কর একটা লোককে দেখিয়া তাহাদের আতঙ্ক আরো বাড়িয়া যায়। আবার রতনের মোটা বেতনের জন্য হিংসাও হয়। তাছাড়া রতন ইহাদের উপর অত্যাচার করে। একদিন একজনের কাছে গিয়া সেলাম বাজাইয়া বলে, আজ মদের ইলেমটা কিন্তু আপনার কাছে পাওনা গোমস্তা মশাই। যমের কাছে অনুনয় বিনয় করা চলে, কিন্তু যমদূতের নিকট অনুনয় করিলে ফল হয় না। তাহারা কেহ একটা আনি, কেহ বা দুই আনি ফেলিয়া হাঁপ ছাড়িয়া বাঁচে। রতন অকৃতজ্ঞ নয়। সে আবার একটা সেলাম করিয়া বলে, বাবুর গোলাম আমি, আপনাদেরও গোলাম। যখন যা কাজ পড়বে হুকুম দেবেন। নিরীহ কর্মচারী কাষ্ঠ হাসি হাসিয়া বলে, আমাদের আবার কাজ কি রতন? রতন বুঝাইয়া বলে, মানুষ হলেই কাজ আছে হুজুর, আপনার দুশ্মন নেই। যে যেমন মানুষ তার তেমন দুশ্মন, তার তেমন কাজ। এই দেখেন, জেতপুরের জমিদারের এক সরকার, বুঝলেন, তার ঝগড়া লাগলো গাঁয়ের মাতব্বরের সঙ্গে। মশাই, এক বেটা শেখরা গোটা কত পয়সা করে যেন সাপের 5 পা দেখলে। সরকার আমাকে ধরলে, রতন আমাকে বাঁচাতেই হবে, নইলে মান ইজ্জত তো আর রইল না। 25 টাকা ঠিকই হলো। 3 দিন না যেতেই বুঝলেন, ছুটে গেল বেটার চালে চালে লাল ঘোড়া। কর্মচারীটা সভয়ে বলিয়া উঠিল, আগুন? অত্যন্ত সপ্রতিভ ভাবে রতন বলিল, আজ্ঞে হ্যাঁ, লাল ঘোড়া আগুনকেই বলে। তা আপনার একবার নয়, 3 বার। শেষে বেটা স্যাঁকড়া টিন দিলে ঘরে। তখন একদিন কি করলাম জানেন? গাঁয়ের সদর রাস্তার উপর বেটা দাঁড়িয়েছিল। বেটার কানটা ধরে গাঁয়ের এধার থেকে ওধার পর্যন্ত ঘোর দৌড় করে দিলাম। কর্মচারীটা চুপ করিয়া রহিল। সে আর কথা বাড়াইতে নারাজ। রতনের হাত হইতে রেহাই পাইলেই সে বাঁচে। রতন কিন্তু রেহাই দিল না। সে তাহার ভয়ঙ্কর মুখ আরো বিভৎস করিয়া কৌতুকের হাসি হাসিতে হাসিতে বলিল, লাল ঘোড়া তো খুব সস্তা হুজুর। একটি দেশলাইয়ের কাঠি হলেই ব্যাস, 1 টাকা দিলে ঘরের এক কোণে দিতাম, 2 টাকা দিলে 2 কোণে, 3 টাকায় 3 কোণে, 4 টাকায় বেড়া জাল, একেবারে ইধার থেকে উধার পর্যন্ত। কর্মচারীটি এবার বিরক্ত হইয়া বলিল, কিন্তু জমের ঘরে তো জবাবদিহি করতে হবে রতন। হি হি করিয়া হাসিয়া রতন বলিল, সেদিন আর কাউকে পয়সা লাগবে না হুজুর। রতন নিজের গরজে এই জমের দালানে আগুন লাগাবে বলিয়া সে এবার উঠিয়া চলিয়া গেল। একদিন রতনের কাজ আসিয়া উপস্থিত হইল। সম্প্রতি হেমাঙ্গবাবু একখানি নতুন মৌজা খরিদ করিয়াছেন। সেইখানে প্রজাদের সহিত বিরোধ বাঁধিয়া উঠিল। হেমাঙ্গবাবুকেও দোষ দিতে পারা যায় না,
তিনি বিরোধ করিতে চাহেন নাই। বিরোধ করিল প্রজারাই। নজর সেলামি বা কোনো আব ওয়াবি হেমাঙ্গবাবু দাবি করেন নাই। তিনি দাবি করিয়াছিলেন তাহার আইনসঙ্গত প্রাপ্য খাজনা, কিন্তু তাও প্রজারা দিবে না। তাহারা বলে, খাজনা কিসের? মাঠ চষা, তার আবার খাজনা? খাজনা কিসের? হেমাঙ্গবাবু নালিশ করিলেন। প্রজারা তাহার কাছারিতে আগুন দিল। একদিন পথে তাহার গোমস্তাকে ধরিয়া কান মলিয়া অপমান করিয়া ছাড়িল। গোমস্তা আসিয়া হেমাঙ্গবাবুর পায়ে গড়াইয়া পড়িতেই হেমাঙ্গবাবু জ্বলিয়া উঠিলেন। তিনি রতনকে তলব করিলেন। রতন আসিয়া দাঁড়াইতেই তিনি বলিলেন, এতদিন বসে বসে খেলি, হাতির মতো তোকে পুষলাম, এইবার কাজ দেখাতে হবে। রতন তাহার মুখের দিকে চাহিয়া দাঁড়াইয়া রহিল। হেমাঙ্গবাবু বলিলেন, নতুন মৌজা পলাশ বুনি পোড়াতে হবে। রতন প্রশ্ন করিল, পলাশ বুনি? হ্যাঁ, এক ধার থেকে আর এক ধার পর্যন্ত, যেন একখানি ঘরও না বাঁচে, বুঝলি? যদি কেউ দেখতেই পায় কি বাধাই দেয়, তবে তাকে শেষ করে দিয়ে আসবি। খুন? রতন হুকুমটা বোধ করি বেশ করিয়া সমঝাইয়া লইতে চাহিল। হ্যাঁ, খুন। হেমাঙ্গবাবু সকম্পিত কণ্ঠস্বরে পুনরায় আদেশ দিলেন। রতন আর কোনো কথা না বলিয়া চলিয়া গেল। হেমাঙ্গবাবু উৎকণ্ঠিত চিত্তে রতনের প্রত্যাবর্তনের পথ চাহিয়াছিলেন। দ্বিতীয় দিনে তাহার মনে হইল, উত্তেজনাবশত এই হুকুম তিনি না করিলেই পারিতেন, কিন্তু রতন কি সে কাজ ফেলিয়া রাখিয়াছে? তৃতীয় দিনে তিনি রতনের জন্যই উৎকণ্ঠিত হইয়া উঠিলেন। রতন ধরা পড়িল না তো? চতুর্থ দিন তিনি অন্য একজন পাইককে ডাকিয়া বলিলেন, রতনের বাড়িটা খোঁজ করে আয় তো। পাইকটা ফিরিয়া আসিয়া বলিল, আগে কারো দেখা পেলাম না, তার পরিবার কোথায় গিয়েছে, ঘরে শেকল লাগানো রয়েছে। কিন্তু রতন তো ফেরে নাই। চিন্তিত হইয়া হেমাঙ্গবাবু পলাশ বুনিতেই লোক পাঠাইলেন, কিন্তু তাহার পূর্বেই সব সমস্যার মীমাংসা হইয়া গেল। অপরাহ্নেই জানা গেল, রতন দ্বিতীয় দিন রাত্রে তাহার স্ত্রীকে লইয়া সেখান হইতে পলাইয়া গিয়াছে। ঘরে তৈজসপত্রের মধ্যে পড়িয়া আছে কয়েকটা ভাঙা হাঁড়ি। পলাশবনি হইতে সংবাদ আসিল, গ্রামও পড়ে নাই, রতনও ধরা পড়ে নাই। হেমাঙ্গবাবু স্তব্ধ বিস্ময়ে বসিয়া রহিলেন। নায়েব গোমস্তারা বলিল, এই লোকের ওই ধারাই বটে, বেটা সেখানে কিছু টাকা খেয়ে পায়তারা করেছে আর কি। হেমাঙ্গবাবু সেদিন সমস্ত দিন কুকুর দুইটার পরিচর্যায় মত্ত রহিলেন। বৎসর খানেক পর হেমাঙ্গবাবু তাহার এক বন্ধুর নিমন্ত্রণে গেলেন হুগলি জেলার একখানা গ্রামে। বন্ধুও তাহার অবস্থাপন্ন জমিদার। সেইখানে সহসা নিতান্ত অপ্রত্যাশিত ভাবেই তাহার সহিত রতনের সাক্ষাৎ হইয়া গেল। বন্ধু তাহাকে বলিলেন, এবার আমি এক বাঘ পুষেছি, দেখবে? হেমাঙ্গ বিস্মিত হইয়া বলিলেন, বাঘ? হ্যাঁ, বাঘ, যাকে সেলেদা বাঘ বলে। চলো দেখি কোথায়। হেমাঙ্গবাবু উৎসুক হইয়া উঠিলেন। বন্ধু বলিলেন, বসো না, এইখানেই আনছি। ওরে, তারাচরণকে ডেকে দে তো। হেমাঙ্গবাবু বলিলেন, বাঘ এখানে আনবে কি হে? না না, এই সাহস ভালো নয়, এখনো বাচ্চা বুঝি। বাচ্চা নয়, বরং প্রৌঢ়। বলো কি? হেমাঙ্গবাবুর বিস্ময়ের অবধি রহিল না। সেলাম হুজুর। আভূমি নত সেলাম করিয়া উঠিয়া দাঁড়াইয়া
রতন হেমাঙ্গ বাবুর মুখের দিকে চাহিয়া যেন নিশ্চল পাষাণ হইয়া গেল। হেমাঙ্গ বাবুর বিস্ময়ের অবধি ছিল না। তিনি কিছু বলিবার পূর্বেই বন্ধুটি রসিকতা করিয়া বলিলেন, নরব্যাঘ্র শিকার দেখিয়ে শেকল খুলে দিলে তার আর নিস্তার নাই। হেমাঙ্গ বাবু বলিলেন, এই সময় একজন কর্মচারী আসিয়া হেমাঙ্গ বাবুর বন্ধুকে কি বলিতেই তিনি উঠিয়া বলিলেন, তুমি আলাপ করো এর সঙ্গে, আমি আসছি। রতন হেমাঙ্গ বাবুর পা দুইটা জড়াইয়া ধরিয়া ফোপাইয়া কাঁদিয়া উঠিল। হেমাঙ্গ বাবু প্রশ্ন করিল, তুই পালিয়ে এলি কেন? রতন বলিল, আমি যে পারলাম না হুজুর ওই কাজ করতে। কেন? কখনো যে আমি ওসব কাজ করিনি। আমি সব মিথ্যে করে বলতাম। যেখানে যে খুন দাঙ্গা হতো সব আমি নিজের নাম দিয়ে মিথ্যে করে বলতাম। হেমাঙ্গ বাবু স্তম্ভিত হইয়া গেলেন। কিছুক্ষণ পর তিনি প্রশ্ন করিলেন, কিন্তু কেন এমন করতিস? কে তোকে এই বিদ্যে শেখালে? রতন শুধু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া তারপর মাথা হেঁট করিয়া অনাবশ্যক ভাবে মাটিতে দাগ কাটিতে কাটিতে বলিল, হুজুর, 10 বছর আগে তখন আমার একটি মাত্র ছেলে। সেবার দেশে আকারা এমন হলো যে না খেয়ে মানুষ মরতে লাগলো। পেটের জ্বালায় দেশ ছেড়ে পালিয়ে আপনার সঙ্গে যেখানে প্রথম দেখা হয় ওই চাকলায় আসি। এ চাকলায় ধান টান চারটি হয়েছিল। আমার সেই উপসার শরীরে বল ছিল না, খাটতে পারতাম না, ভিক্ষেও কেউ দিত না। তারপর হলো ছেলেটার অসুখ। কোনো কিছু করেও কিছু জোগাড় করতে পারলাম না। এক জমিদারের বাড়ি গেলাম, সেখানেও ভিক্ষে দিলে না, তাড়িয়ে দিলে। পথে আস্তে আস্তে আবার ফিরলাম। জমিদারকে গিয়ে বললাম, ভিক্ষে দেন, না হয় কাজ দেন। জমিদার বাবু বললেন, কি কাজ পারিস তুই? মরিয়া হয়ে বললাম, যা বলবেন, খুন, জখম, ঘরে আগুন লাগানো, যা বলবেন তাই করব। আশ্চর্য বাবু, জমিদার বাবু আমার মুখের দিকে চেয়ে অনেকক্ষণ তাকিয়ে রইলেন, তারপর 1 টাকা বকশিস দিয়ে দিলেন। ছেলেটা মরে গেল সেই অসুখেই। আমি কিন্তু ফন্দিটা শিখে নিলাম। যেখানে যা খুন জখম হতো বলতাম আমি করেছি। লোকে ভয় করত, যার দৌড়ে দাঁড়াতাম সেই আঁচলটা ভরে দিত, খাতিরও করত। রতন চুপ করিল। হেমাঙ্গ বাবু নীরব। কিছুক্ষণ পর তিনি বললেন, চল তুই আমার সঙ্গে ফিরে চল, তোকে কিছু করতে হবে না। রতন তাহার পায়ের ধুলা লইয়া বলিল, আর জন্মে আপনি আমার সত্যি বাপ ছিলেন হুজুর। আশ্চর্য, পরদিন প্রাতেই কিন্তু দেখা গেল রতন স্ত্রীকে লইয়া কোথায় পালাইয়া গিয়াছে। এবার আর হেমাঙ্গ বাবু বিস্মিত হইলেন না। তিনি কল্পনা নেত্রে দেখিলেন, আবার কোন দূর দেশে রতন আভূমি নত হইয়া সেলাম করিয়া কোন বর্ধিষ্ণু ব্যক্তিকে অভিবাদন করিতেছে। সেলাম হুজুর। বন্ধুরা, এখানেই শেষ হয়ে গেল আজকের ছোট গল্প ব্যাঘ্র চর্ম। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে আমি গল্প দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন পান। যদি এরকমই আরো গল্প শুনতে চান তাহলে এই ভিডিওর নিচে যে বার আছে সেখানে ক্লিক করুন। চ্যানেলের হোম পেজ খুলে যাবে। হোম পেজে পাবেন প্লেলিস্ট, সেখান থেকে মনের মতো গল্প নিয়ে শুনুন, যতক্ষণ না আগামীকাল নতুন গল্প নিয়ে আসি।
আজকের মতো বিদায় নিলাম। নমস্কার।